আয়াতুল্লাহ আলী খামেনিকে শেষ বিদায়ে জনসমুদ্র তেহরান, অর্ধ শতাধিক দেশের প্রতিনিধির শ্রদ্ধা। বুধবার কফিন যাবে কারবালায়, পরদিনই মাশহাদে দাফন। রাষ্ট্রীয় আয়োজন ঘিরে ইরান জুড়ে নিরাপত্তার চাদর। হামলার আশঙ্কায় সোমবার বন্ধ আকাশসীমা, আঘাত হলে কঠোর জবাবের হুঁশিয়ারি আইআরজিসির। আনুষ্ঠানিকতা পালনে 7 দিন সময় দেওয়ার দাবি ট্রাম্পের। Out of Iran, they're dying to settle. They want to settle so badly. We gave them a week off for a funeral because we're nice. It's true. আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি সাইফুল রুদ্র। 37 বছরের নেতৃত্বের অবসান, কিন্তু অশ্রু আর স্মৃতিতে এখনও অম্লান আয়াতুল্লাহ আলী খামেনি। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতাকে শ্রদ্ধা জানাতে জনসমুদ্রে পরিণত হয়েছে তেহরান। প্রিয় নেতাকে শেষবার বিদায় জানাতে সকাল থেকেই জড়ো হচ্ছেন ইরানিরা। কর্তৃপক্ষ বলছে, খামেনির জানাজায় শুধু তেহরানেই 1.5 থেকে 2 কোটি মানুষের সমাগম হতে পারে। এদিকে খামেনির স্মরণ অনুষ্ঠানে অংশ না নিতে 13 দেশের ওপর যুক্তরাষ্ট্র চাপ প্রয়োগ করেছিল বলে দাবি করেছে ইরান। শনিবার ভোর থেকে রাজধানী তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লার সামনে ঢল নামে মানুষের। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি শোক ও শেষ শ্রদ্ধা জানাতে বিভিন্ন প্রান্ত থেকে জড়ো হচ্ছেন ইরানিরা। প্রিয় নেতার কফিন দেখে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়ছেন। তেহরানে সাধারণ মানুষের জন্য 2 দিন ব্যাপী রাষ্ট্রীয় শোকানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ সময় সর্বস্তরের মানুষ আয়াতুল্লাহ খামেনি ও তার পরিবারের প্রয়াত কয়েকজন সদস্যের প্রতি শ্রদ্ধা জানাবেন। ইরান কর্তৃপক্ষ বলছে, 3.5 দশক ধরে ইরানের শাসন ক্ষমতায় থাকা আয়াতুল্লাহ খামেনিকে শেষ বিদায় জানাতে শুধু তেহরানেই 1.5 থেকে 2 কোটি মানুষের সমাগম হতে পারে। সোমবার খামেনির শোকযাত্রা ইরানের দক্ষিণে কোম নগরীর উদ্দেশ্যে যাত্রা করবে। এরপর ইরাকের পবিত্র শহর নাজাফ ও কারবালা হয়ে শেষ গন্তব্য হবে মাশহাদ। শিয়া ইসলামের 8ম ইমামের মাজার এবং খামেনির জন্মস্থান হওয়ায় সেখানে প্রায় 40 লাখ মানুষের অংশগ্রহণের আশা করছে ইরান। কর্তৃপক্ষ বলছে, 1989 সালে আয়াতুল্লাহ আলী খামেনির পূর্বসূরি ও ইরানের ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির জানাজার পর ইরানে এটি সবচেয়ে বড় জনসমাগম হতে চলেছে। খোমেনির শোক ও দাফন অনুষ্ঠানে প্রায় 1 কোটি মানুষ অংশ নিয়েছিলেন। আয়াতুল্লাহ খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে কোটি কোটি মানুষ অংশ নিলেও নিরাপত্তার কারণে বাবার শোক অনুষ্ঠানে উপস্থিত থাকছেন না ছেলে মোস্তফা খামেনি। সম্প্রতি তাকে হত্যার হুমকি দিয়েছে ইসরায়েল। এর আগে শুক্রবার তেহরানের বিশাল প্রার্থনা হলে শায়িত ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতাকে শ্রদ্ধা জানান প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সহ শীর্ষ নেতারা। বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধি, ধর্মীয় নেতা এবং ইরানের মিত্রদের পরিবারও শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হন। পূর্ব ইউরোপ, আফ্রিকা, উপসাগরীয় অঞ্চল ও পূর্ব এশিয়ার অন্তত 13টি দেশের উপর যুক্তরাষ্ট্র চাপ প্রয়োগ করেছিল বলে খবর প্রকাশ করেছে ইরানের তাসনিম নিউজ এজেন্সি। তবে যুক্তরাষ্ট্র এই অভিযোগের বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি। রাইসা জান্নাত, সময় সংবাদ। আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা ঘিরে নিরাপত্তার চাদরে মুড়ে দেওয়া হয়েছে ইরান। সম্ভাব্য হামলার আশঙ্কায় আকাশসীমা বন্ধ থেকে শুরু করে সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়েছে রাজধানী তেহরানে। এর মধ্যে সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনিকে সম্ভাব্য পরবর্তী টার্গেট হিসেবে উল্লেখ করেছেন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী। আনুষ্ঠানিকতা পালনে ইরানকে 7 দিন সময় দেওয়ার দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যে কোনো আঘাত এলে কড়া জবাবের হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি। মার্কিন ইসরায়েলি হামলায় নিহত আয়াতুল্লাহ আলী খামেনির সপ্তাহব্যাপী দাফন কার্যক্রম চলছে ইরানে। লাখো মানুষের অংশগ্রহণের প্রত্যাশায় রাজধানী তেহরান জুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। দেশি বিদেশি অতিথিদের উপস্থিতির কারণে নেওয়া হয়েছে সতর্কতা। দাফন কার্যক্রম শুরুর আগেই কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইসলামী রেভলিউশনারি গার্ড আইআরজিসি। তাদের দাবি, আগামী দিনগুলোতে ইরানকে লক্ষ্য করে যে কোনো হামলার চেষ্টা হলে আগের চেয়ে কঠোর জবাব দেয়া হবে। এমনকি সেই জবাব প্রতিপক্ষের ইতিহাসে লজ্জাজনক অধ্যায় হয়ে থাকবে বলেও সতর্ক করে তারা। এর আগে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাতস মোস্তফা খামেনিকে সম্ভাব্য পরবর্তী লক্ষ্য হিসেবে উল্লেখ করেছিলেন।
খামেনির দাফন অনুষ্ঠানকে ঘিরে সম্ভাব্য যে কোনো হামলার আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না তেহরান, কারণ এই আয়োজনে লাখ লাখ মানুষের পাশাপাশি বিভিন্ন দেশের প্রতিনিধি ও বিশিষ্ট অতিথিদের অংশ নেয়ার কথা রয়েছে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে এমন জনসমাগমে হামলা হলে ব্যাপক প্রাণহানির পাশাপাশি প্রকাশ্যে থাকা শীর্ষ ইরানি কর্মকর্তারাও গুপ্ত হত্যার ঝুঁকিতে পড়তে পারেন। এরই মধ্যে তেহরানের বিভিন্ন সড়কে নিরাপত্তা টহল জোরদার করা হয়েছে। আগামী সোমবার রাজধানীর আকাশসীমা পুরোপুরি বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ইরান। ইসরায়েলের সামরিক গোয়েন্দা সংস্থার সাবেক এক কর্মকর্তার মতে আকাশ ও স্থল উভয় দিক থেকেই সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় রেখে সর্বোচ্চ সতর্কতা নেওয়া হচ্ছে। একই সঙ্গে যুদ্ধের প্রথম দিনেই বাবা ও পরিবারের সদস্যদের হারানোর পর মোস্তফা খামেনি জনসমক্ষে আসবেন কি না তা নিয়েও জল্পনা রয়েছে। বাহ্যিক হুমকির পাশাপাশি অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়েও সতর্ক ইরান। কুর্দি, আরব ও বেলুচ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর পাশাপাশি নির্বাসিত মুজাহিদিনী খালক বা এমইকের সম্ভাব্য তৎপরতার দিকেও নজর রাখা হচ্ছে। তবে আইআরজিসির প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আহমদ ভাহিদি সহ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে এরই মধ্যে প্রকাশ্যে দেখা গেছে। বিশ্লেষকদের ধারণা, ঝুঁকি সম্পর্কে অবগত থাকলেও নিজেদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তারা আত্মবিশ্বাসী। নাদিম মারজান, সময় সংবাদ। ইরানের অবিসংবাদিত ও আপোষহীন নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দীর্ঘ 4 দশকেরও বেশি সময় ধরে পশ্চিমা সাম্রাজ্যবাদ আর একের পর এক বৈশ্বিক ষড়যন্ত্রের বিরুদ্ধে তিনি ছিলেন প্রতিরোধের এক জীবন্ত প্রতীক। চরম প্রতিকূলতার মাঝেও স্বকীয় চেতনা আর আত্মনির্ভরশীলতার জোরে পুরো ইরানকে এক সুতোয় বেঁধে রাখা এক নেতা। বৈরীশক্তির রক্তচক্ষুকে উপেক্ষা করে আমৃত্যু দেশের সার্বভৌমত্ব ও জাতীয় মর্যাদাকে অক্ষুণ্ণ রাখাই ছিল তার জীবনের মূল দর্শন। ইরানের ইতিহাসে আয়াতুল্লাহ আলী খামেনি ছিলেন এক অনন্য ও অবিসংবাদিত নেতা। কেবল একজন ধর্মীয় ব্যক্তিত্বই নন, বরং সাম্রাজ্যবাদ বিরোধী লড়াইয়ে তিনি ছিলেন অনুপ্রেরণার বাতিঘর। দীর্ঘ 4 দশকের শাসনামলে পশ্চিমা শক্তির চরম বৈরিতা আর অবর্ণনীয় চাপের মুখেও তিনি ইরানের সার্বভৌমত্ব ও আত্মমর্যাদার প্রশ্নে কখনো বিন্দুমাত্র আপোষ করেননি। নিজের অদম্য সাহস আর সুদূর প্রসারী প্রজ্ঞায় তিনি বিশ্বমঞ্চে ইরানকে এক অপরাজেয় শক্তি হিসেবে প্রতিষ্ঠা করে গেছেন। 1939 সালে পবিত্র মাশহাদ নগরীতে জন্ম নেয়া আলী খামেনি শৈশব থেকেই ছিলেন অনন্য মেধার অধিকারী। মাত্র 4 বছর বয়সে পবিত্র কুরআন শিক্ষার মাধ্যমে শুরু হয় তার পথ চলা। পরবর্তীতে নাজাফ ও কোমের মতো মর্যাদাপূর্ণ ইসলামিক শিক্ষা কেন্দ্রে শিয়া স্কলারদের সান্নিধ্যে গভীর পাণ্ডিত্য অর্জন করেন তিনি। তৎকালীন মার্কিন মদতপুষ্ট শাহ রাজতন্ত্রের অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ায় শাহবাগ বা গোপন পুলিশের অমানবিক নির্যাতন ও নির্বাসনও ভোগ করতে হয়েছিল এই ত্যাগী নেতাকে। 1979 সালের ঐতিহাসিক ইসলামী বিপ্লবের পর নতুন ইরান গঠনে খামেনি ছিলেন মূল কারিগরদের একজন। 1981 সালে যখন তিনি ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হন, তখনই এক ভয়াবহ হত্যা চেষ্টা থেকে অলৌকিকভাবে বেঁচে যান, যার কারণে তার ডান হাত চিরতরে অচল হয়ে যায়। 1980-র দশকে ইরাকের চাপিয়ে দেয়া রক্তক্ষয়ী যুদ্ধে তিনি নিজের সম্মুখ সমরে গিয়ে সেনাদের অনুপ্রাণিত করেন। যুদ্ধের সেই কঠিন দিনগুলোই তার মনে জন্ম দেয় আত্মনির্ভরশীলতার অদম্য চেতনা। 1989 সালে ইমাম খোমেনির মৃত্যুর পর ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্ব কাঁধে নেন আয়াতুল্লাহ খামেনি। চারপাশের শত্রু বেষ্টিত ইরানকে রক্ষায় তিনি ইসলামিক রেভলিউশনারি গার্ডস আইআরজিসিকে একটি শক্তিশালী ও আধুনিক বাহিনীতে রূপান্তর করেন। পশ্চিমা নিষেধাজ্ঞা এবং চরম অর্থনৈতিক অবরোধের মুখেও তিনি দেশবাসীকে প্রতিরোধ অর্থনীতির মন্ত্রে দীক্ষিত করেন, যা ইরানকে আন্তর্জাতিক অঙ্গনে কারো কাছে মাথা নত না করে নিজস্ব শক্তিতে দাঁড়িয়ে থাকতে শিখিয়েছে। আয়াতুল্লাহ আলী খামেনির সবচেয়ে দূরদর্শী ও প্রভাবশালী কৌশলগত উদ্যোগ ছিল মধ্যপ্রাচ্য জুড়ে অক্ষ শক্তির প্রতিরোধ বা অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স গড়ে তোলা। লেবাননের হিজবুল্লাহ, ফিলিস্তিনের হামাস ও ইয়েমেনের হাউথিদের মতো স্বাধীনতাকামী গোষ্ঠীগুলোকে এক সুতোয় গেঁথে তিনি ইসরায়েল ও মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে এক অদম্য দুর্গ তৈরি করেছিলেন। এমনকি সাম্প্রতিক মার্কিন ইসরায়েলি যুদ্ধের মুখেও তিনি ট্রাম্পের নিঃশর্ত আত্মসমর্পণের দাবিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে শেষ নিঃশ্বাস পর্যন্ত বীরের মতো লড়াই চালিয়ে যান। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। ইসলামাবাদে অনুষ্ঠিত ইরান যুক্তরাষ্ট্র আলোচনার শীর্ষ মধ্যস্থতাকারীদের হত্যার ছক কষেছিল ইসরায়েল। বিষয়টি নিশ্চিত করে পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি বলেন, তাকে এবং স্পিকার গালিবাফকে হত্যার পরিকল্পনা করেছিল তেল আবিব। হামলার বিষয়ে তেহরান আগে থেকেই অবগত ছিল, তবে দেশের স্বার্থে এই হুমকি মাথায় নিয়েই আলোচনায় অংশ নেন বলে দাবি করেন আরাঘচি। তবে এসব অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে ইসরায়েল।
যুদ্ধের ময়দান থেকে আলোচনার টেবিলে এসেছিল ইরান যুক্তরাষ্ট্র সম্পর্ক, কিন্তু সেই টেবিলও নাকি নিরাপদ ছিল না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি নিশ্চিত করেছেন, যুক্তরাষ্ট্রের মাধ্যমে পাওয়া সতর্ক বার্তা অনুযায়ী পাকিস্তানের ইসলামাবাদে শান্তি আলোচনা চলাকালে ইসরায়েল ইরানের প্রধান দুই আলোচককে হত্যার পরিকল্পনা করেছিল। যুক্তরাষ্ট্রের কয়েকটি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ওই সময় আরাকচি ও পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিলেন। রাষ্ট্রীয় টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে আরাকচি আরও জানান, সম্ভাব্য হামলার ঝুঁকির বিষয়টি তিনি আগে থেকেই জানতেন, তবুও আলোচনায় অংশ নিতে পাকিস্তানে গিয়েছিলেন। তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, সাহসী ইরানিরা দেশের খাতিরে মৃত্যুকে ভয় পায় না। একই সঙ্গে আরাকচি এও অভিযোগ করেন, আঞ্চলিক শান্তির উদ্যোগকে নস্যাৎ করতেই এমন পরিকল্পনা করা হয়েছিল। সম্ভাব্য হামলার আশঙ্কায় ইরানের প্রতিনিধি দলের জন্য নেওয়া হয়েছিল নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা। পাকিস্তানের যুদ্ধবিমান ইসলামাবাদ পর্যন্ত ইরানি প্রতিনিধি দলের বিমানকে নিরাপত্তা দিয়ে নিয়ে যায়। ফেরার পথে নিরাপত্তা হুমকির কারণে বিমানটি জরুরি অবতরণ করলে প্রতিনিধি দলের একটি অংশ সড়ক পথে তেহরানে ফিরে যায়। তবে এসব অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। দেশটির কর্মকর্তারা নিউ ইয়র্ক টাইমস ও ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনকে ভুয়া খবর এবং বাস্তবতার সম্পূর্ণ বিকৃতি বলে দাবি করেছেন। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। এবার ফিফা বিশ্বকাপের খবর। অগ্নি পরীক্ষা পার করে হাফ ছেড়ে বাঁচল আর্জেন্টিনা। নির্ধারিত 90 মিনিটের পর অতিরিক্ত সময়েও বিশ্ব চ্যাম্পিয়নদের চোখে চোখ রেখে লড়াই করেছে কেপ ভার্দে। 8টি সেভ করেও শেষ পর্যন্ত দলকে জেতাতে পারেননি গোলরক্ষক ভোজেনিয়া। 3-2 গোলের কষ্টার্জিত জয় শীর্ষ 16তে উঠেছে আলবিসেলেস্তেরা। আসরে 7 গোলের পাশাপাশি বিশ্বকাপ ইতিহাসে লিওনেল মেসির গোল সংখ্যা এখন 20টি। যুক্তরাষ্ট্রের মায়ামি থেকে সাজিদ মোস্তাহিদের রিপোর্ট। অবিশ্বাস্য অদম্য কেপ ভার্দে সর্বজয়ী বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের পুরো 120 মিনিট পর্যন্ত লড়াই করলো চোখে চোখ রেখে, কিন্তু ফুটবল বিধাতা জয় লিখে রেখেছিল আর্জেন্টিনার নামের পাশেই। 90 মিনিট পর্যন্ত সমতা থাকায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। নাটকীয় ম্যাচের শেষ 30 মিনিটের পরতে পরতে ছিল রোমাঞ্চ। অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে লিসান্দ্রো মার্টিনেজের গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। যোগ করা সময়ের প্রথমার্ধে সমতা আনে ব্লু শার্ট নামে পরিচিত কেপ ভার্দে। চোখ ধাঁধানো এক গোল করেন কাবরাল। তৃতীয় গোল হজমের পর সমতা আনার প্রাণান্ত চেষ্টা করে গেছে কেপ ভার্দে, কিন্তু রাতটা তাদের ছিল না। বারবার তাদের প্রতিহত করে আলবিসেলেস্তের জয়ের পার্শ্বনায়ক এমি মার্টিনেজ। তবে গ্রুপ পর্বের 3 ম্যাচের মতো এদিনও আর্জেন্টিনার নায়ক লিওনেল মেসি এদিনও নিজে গোল করেছেন, সতীর্থদের দিয়ে করিয়েছেনও। মায়ামির ঘরের ছেলে মেসির মাইল ফলক স্পর্শের ম্যাচ। প্রথম ফুটবলার হিসেবে বিশ্বকাপে 30 ম্যাচ খেলার রেকর্ড লিওনেল মেসির। 29 মিনিটে আসে মাহেন্দ্র খন। লিসান্দ্রো মার্টিনেজের লং পাস খুঁজে পায় মেসিকে। দারুণ ফিনিশিংয়ে ভোজিনিয়াকে পরাস্ত করে আর্জেন্টিন তালিসম্যান লিড এনে দেন দলকে। বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে 2 বিশ্বকাপে 7 গোল করার কীর্তি গড়েন লিওনেল মেসি। 59 মিনিটে স্টেডিয়ামের আর্জেন্টিনা সমর্থকদের স্তব্ধ করে দেয় কেপ ভার্দে। রায়ান মেন্ডেসের 12 বল দুর্দান্ত শটে জালে পাঠিয়ে কেপ ভার্দের হয়ে সমতা আনেন ডেরয় দুয়ার্তে। শেষ পর্যন্ত এবারের বিশ্বকাপের অন্যতম সেরা ম্যাচের নিষ্পত্তি হয় অতিরিক্ত সময়ে। আর্জেন্টিনা পা রাখে শীর্ষ 16তে। এই ম্যাচে জয় তুলে নিয়ে আর্জেন্টিনা রাউন্ড অফ 16-এ পা রাখলেও এই ম্যাচটা একটা সতর্ক বার্তা দিয়ে রাখলো আর্জেন্টিনা দলকে। অতিরিক্ত মেসি নির্ভরতা তাদের ভোগাতে পারে নকআউটের পরবর্তী ম্যাচগুলোতে। মায়ামি থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলার দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 2645 জনে। বিপর্যয়ের 10 দিন পেরিয়ে গেলেও স্বজনদের জীবিত খুঁজে পাওয়ার আশায় বুক বেঁধে আছেন পরিবারের সদস্যরা। তবে উদ্ধার কাজে ধীরগতির কারণে অনেকেই ক্ষোভ জানিয়েছেন। আন্তর্জাতিক সহায়তা দেয়া হলেও তা পর্যাপ্ত নয়। অবকাঠামোগত ক্ষয়ক্ষতির পরিমাণ ধরা হচ্ছে প্রায় 6.7 বিলিয়ন মার্কিন ডলার।
ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্পের পেরিয়েছে 10 দিন। প্রতিদিনই ধ্বংসস্তূপের নিচ থেকে মিলছে মরদেহ। সময়ের সঙ্গে সঙ্গে অনেকটাই কমে গেছে কাউকে জীবিত উদ্ধারের আশা। তবে এখনও ধসে পড়া ভবনের আশেপাশে কেউ অপেক্ষা করছেন সন্তানের জন্য, কেউ আবার মা বাবার জন্য। তারা কেউ জানেন না প্রিয় মানুষটি জীবিত আছেন কিনা, তবু চালিয়ে যাচ্ছে উদ্ধার অভিযান। ধ্বংসস্তূপের নিচে আমার 3টি সন্তান আর তাদের মা রয়েছে। তারা যে অবস্থাতেই থাকুক, আমি তাদের বের করে আনতে চাই। অন্তত তাদের মর্যাদার সঙ্গে দাফন করতে পারলেই আমার কিছুটা শান্তি মিলবে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে এরই মধ্যে যোগ দিয়েছে উদ্ধারকারী দল। যুক্তরাজ্য, ব্রাজিল, ইকুয়েডর, চিলি, এল সালভাদর, পেরু সহ অনেক দেশের উদ্ধারকর্মীরা দিনরাত এক করে খুঁজছেন জীবনের চিহ্ন। এই চরম মানবিক সংকটে ভেনেজুয়েলার হাজারো সাধারণ মানুষও স্বেচ্ছাসেবক হিসেবে যোগ দিয়েছেন উদ্ধার অভিযানে। শব্দ শনাক্তকারী যন্ত্র, ড্রোন, বিশেষ ক্যামেরা আর প্রশিক্ষিত কুকুর নিয়ে চলছে অনুসন্ধান। অনেক সময় উদ্ধারকারী দল দেয়াল ভেঙে সুড়ঙ্গ তৈরি করে ঘন্টার পর ঘন্টা কাজ করে যাচ্ছে শুধুমাত্র একটি প্রাণ বাঁচানোর আশায়। আমরা সবার কাছে সাহায্যের আবেদন জানাচ্ছি। আমাদের অনেক অনেক সাহায্য দরকার। এখনো অসংখ্য মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন। কেউ জীবিত, কেউ হয়তো আর নেই। অনেক পরিবার শুধু তাদের স্বজনদের মরদেহটুকু ফিরে পেতে অপেক্ষা করছে। আমরা সবাই নিজেদের সামর্থ্য অনুযায়ী একে অপরকে সাহায্য করছি। এদিকে আহত মানুষের চাপে বিপর্যস্ত ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হাসপাতালগুলো। চিকিৎসক, ওষুধ আর জরুরি সরঞ্জামের সংকট চরম আকার ধারণ করেছে। আন্তর্জাতিক সহায়তা অব্যাহত থাকলেও তা এখনও অপ্রতুল। ঈশিতা আক্তার, সময় সংবাদ। কিয়েভে ভয়াবহ হামলার শোক কাটতে না কাটতে ইউক্রেনের সুমি ও খার্কিভে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। এই ঘটনায় অন্তত 4 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 6 জন। কিয়েভে রাশিয়ার ভয়াবহ হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত 30 জনে। ধ্বংসস্তূপে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারে হিমশিম খাচ্ছে প্রশাসন। এদিকে ইউক্রেনের দূরপাল্লার ড্রোন হামলায় রাশিয়ার তেল শোধনাগার ও জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় দেশটিতে জ্বালানি সংকট দেখা দিয়েছে। কিয়েভে চলতি বছরের সবচেয়ে প্রাণঘাতী হামলার পরদিনই ইউক্রেন জুড়ে আবারও ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে রাতভর 2টি ক্ষেপণাস্ত্র এবং শতাধিক ড্রোন নিক্ষেপ করা হয়। সুমি অঞ্চলের রোমনি এলাকায় একটি আবাসিক ভবনে ড্রোন হামলায় নারী, বৃদ্ধা, শিশুসহ বেশ কয়েকজন নিহত হয়েছেন। খার্কিভ অঞ্চলের লোজনোভায় রুশ হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। বৃহস্পতিবার কিয়েভে রাশিয়ার ভয়াবহ হামলায় হতাহতের সংখ্যা বেড়েই চলেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 130টি ভবন এবং ধ্বংস হয়েছে ইউক্রেনীয় রেড ক্রসের একটি মানবিক সহায়তা গুদাম, যেখানে সংরক্ষিত ছিল 3 লাখেরও বেশি ত্রাণ সামগ্রী। উদ্ধার কাজ এখনও অব্যাহত রয়েছে। ইউক্রেনের জরুরি সেবা বিভাগের কর্মীরা ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে নিরলস কাজ চালিয়ে যাচ্ছেন। রুশ হামলা নিন্দা জানিয়ে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বেসামরিক স্থাপনায় হামলা অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছেন। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি প্রধান কাজা কালাস মস্কোর বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার প্রস্তাব দেওয়ার ঘোষণা দিয়েছেন। অন্যদিকে যুদ্ধ এখন রাশিয়ার ভেতরেও নতুন চাপ তৈরি করছে। ইউক্রেনের দূরপাল্লার ড্রোন হামলায় রাশিয়ার তেল শোধনাগার ও জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় দেশটিতে জ্বালানি সংকট দেখা দিয়েছে। সামরিক বিশ্লেষকদের মতে ইউক্রেনের প্রযুক্তি নির্ভর অ্যাসিমেট্রিক কৌশলের সঙ্গে তাল মেলাতে হিমশিম খাচ্ছে মস্কো। যদিও রাশিয়া ইউক্রেনের বিভিন্ন শহরে হামলার তীব্রতা বাড়িয়ে পাল্টা চাপ সৃষ্টি করতে চাইছে, তবুও দুই পক্ষের এই পাল্টাপাল্টে আক্রমণ সংঘাতকে আরও দীর্ঘায়িত করছে এবং শান্তি আলোচনার সম্ভাবনাকে আরও অনিশ্চিত করে তুলছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। যুক্তরাষ্ট্রের 250তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি। রাজধানী ওয়াশিংটন ডিসিতে নিরাপত্তা জোরদার। তীব্র দাবদাহের কারণে মূল প্যারেড বাতিল। যুক্তরাষ্ট্রের 250তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। রাজধানী ওয়াশিংটন ডিসিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আয়োজন ঘিরে নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে মার্কিন নৌবাহিনীর বিশেষ ড্রিল হয়েছে। তবে তীব্র দাবদাহের কারণে ওয়াশিংটনে মূল প্যারেড সহ বেশ কিছু উৎসব বাতিল করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। উদযাপন শুরুর আগে দেশটিতে কমিউনিস্ট হুমকির পুনরুত্থান ঘটেছে বলে দাবি করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সাউথ ড্যাকোটার মাউন্ট রাশমোরে এক অনুষ্ঠানে অংশ নিয়ে প্রগতিশীল ডেমোক্রেট ও নতুন অভিবাসীদের নিশানা করে এই হুঁশিয়ারি দেন তিনি। এদিকে 250তম স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে প্যারিসের আইফেল টাওয়ারে আলোকসজ্জা করা হয়। এদিকে তাপপ্রবাহে সৃষ্ট ভয়াবহ দাবানলে পড়ছে পর্তুগালের বিস্তীর্ণ বনভূমিও। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া দাবানলে এরই মধ্যে পড়ে গেছে দেশটির 10,000 হেক্টরের বেশি এলাকা। পর্তুগালের মধ্যাঞ্চলে কয়েকটি দাবানল নিয়ন্ত্রণের চেষ্টা করছে 1,000-এর বেশি দমকল কর্মী। বাড়তি তাপমাত্রা আর বাতাসের কারণে দ্রুত বাড়ছে আগুনের বিস্তৃতি। তারিকুল হাসান আশিকের রিপোর্টে বিস্তারিত। দাউ দাউ করে জ্বলছে আগুন, বাড়ছে বিস্তৃতি। আগুনের লেলিহান শিখা গ্রাস করছে একের পর এক এলাকা। জুলাইয়ের শুরুর দিকেই তাপমাত্রার অস্বাভাবিক ঊর্ধ্বগতিতে সৃষ্ট দাবানলে বিপর্যস্ত পর্তুগালের গুরুত্বপূর্ণ জেলা ভিজেও। স্থানীয় সময় বৃহস্পতিবার জেলাটির ভৌজেলা মিউনিসিপ্যালিটির কাছাকাছি এলাকায় সৃষ্ট দাবানলে একদিনেই পুড়ে গেছে 7,000 হেক্টরের বেশি বনভূমি। আগুনের সূত্রপাতের খবর পেয়েই যোগ দেন দমকল কর্মীরা। দেশটির সিভিল প্রোটেকশন বিভাগের তথ্য অনুযায়ী ভৌজেলার দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে 1,000-এর বেশি দমকল কর্মী। কয়েকশো অগ্নি নির্বাপক বিভিন্ন যানবাহনের পাশাপাশি 8টি বিশেষায়িত অগ্নি নির্বাপক উড়োজাহাজ ব্যবহার করেও নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না এই দাবানল। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় প্রাণহানির আশঙ্কায় সেসব এলাকার বাসিন্দাদের দ্রুত সরিয়ে নেওয়া হয় নিরাপদ আশ্রয়ে। ফায়ার সার্ভিসের পাশাপাশি আগুন নেভাতে এগিয়ে আসেন স্থানীয়রাও। শুক্রবার পর্যন্ত দেশটির বিভিন্ন জেলায় 46টি সক্রিয় দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 2,500-এর বেশি সদস্য। আগুন নেভাতে ব্যবহার করা হচ্ছে 28টি অগ্নি নির্বাপক উড়োজাহাজ। সর্বোচ্চ প্রস্তুতি হিসেবে ইউরোপিয়ান সিভিল প্রোটেকশন ব্যবস্থা চালু করেছে দেশটি। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। দাবদাহের ভয়াবহ প্রভাব পড়েছে সুইজারল্যান্ডের হিমবাহগুলোতে। মাত্র 2 সপ্তাহের তাপপ্রবাহেই গলে গেছে প্রায় 1.5 মিটার মূল বরফখণ্ড। তীব্র গরম আর শীতকালে কম তুষারপাতের কারণে ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ বরফক্ষয়ের আশঙ্কা করছেন বিজ্ঞানীরা। আল্পসের এই দ্রুত বরফ গলে যাওয়া ইউরোপের নদীগুলোর পানির উৎস ও সার্বিক পরিবেশের জন্য বড় ধরনের জলবায়ু সংকট তৈরি করছে। সুইজারল্যান্ডের নাম শুনলেই আমাদের দৃশ্যপটে ভেসে ওঠে বরফে ঢাকা পাহাড়, বিশাল সাদা হিমবাহ আর মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য। কিন্তু সেই চিরচেনা দৃশ্য এখন বদলে যাচ্ছে। জমে থাকা বরফের একের পর এক বিশাল স্তূপ গলে পানি হয়ে নেমে যাচ্ছে। বিজ্ঞানীরা বলছেন, তীব্র গরমে শীতে যে বরফ জমা পড়েছিল সেই তুষার গলে শেষ হয়ে গেছে। এখন থেকে গরম যত বাড়বে ততই গলবে হিমবাহের বহু বছর ধরে জমে থাকা মূল বরফখণ্ড। সাধারণত এই সময় আরও পরে আসে, কিন্তু এবছর শীতে কম তুষারপাত আর তীব্র গরমের কারণে বরফ গলা অনেক আগেই শুরু হয়েছে, যা ইতিহাসে দ্বিতীয়বারের মতো ঘটেছে। এবারের শীতে তুষারপাত খুব কম ছিল। মে মাসেই তাপপ্রবাহ শুরু হয়েছিল আর জুনে আমরা অত্যন্ত তীব্র একটি দাবদাহের মধ্যে দিয়ে এসেছি, যার কারণে জুনের শেষেই সেই পরিস্থিতি তৈরি হয়েছে, যা ইতিহাসের দ্বিতীয় সর্বপ্রথম ঘটনা। তাই 2026 সালেও আমরা বড় ধরনের বরফ ক্ষয় দেখতে যাচ্ছি। গ্লেসিয়ার পর্যবেক্ষণকারী বিজ্ঞানী ম্যাথিয়াস হুস বলেন, এখন হিমবাহগুলোর অবস্থা খুবই খারাপ। মাত্র 2 সপ্তাহে প্রচণ্ড গরমে একটি জায়গায় প্রায় 1.5 মিটার বরফ গলে গেছে। আর জুন মাসে সারা দেশে যত বরফ গলেছে সেই পানি দিয়ে প্রতি 6 সেকেন্ডে একটি অলিম্পিক আকারের সুইমিং পুল ভরে ফেলা সম্ভব। তথ্য বলছে, শুধু 2025 সালের জুন থেকে এই পর্যন্ত রোন হিমবাহ প্রায় 8 মিটার বরফ হারিয়েছে। পৃথিবীর তাপমাত্রা যেভাবে বাড়ছে তাতে সুইজারল্যান্ডের হিমবাহগুলোর অস্তিত্ব হুমকির মুখে পড়বে বলে মনে করছেন বিজ্ঞানীরা। এই বরফ শুধু পাহাড়ের সৌন্দর্য নয়, ইউরোপের বহু নদীর পানির গুরুত্বপূর্ণ উৎস। তাই হিমবাহের দ্রুত গলে যাওয়া কেবল একটি দেশের সমস্যা নয়, বরং ভবিষ্যতের পানি, পরিবেশ ও জলবায়ুর জন্য বড় সতর্কবার্তা। ইশিতা আক্তার, সময় সংবাদ। তিস্তা মহাপরিকল্পনা, অর্থনৈতিক করিডোর ও চীনা যুদ্ধবিমান কেনার আলোচনার দিকে তীক্ষ্ণ নজর রাখছে ভারত। শুক্রবার নিয়মিত ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, প্রতিবেশীদের কূটনৈতিক ও কৌশলগত পদক্ষেপ পর্যবেক্ষণ করছে নয়াদিল্লি। একই সঙ্গে তিস্তা প্রকল্প নিয়ে ভারতের অবস্থান বাংলাদেশকে অবহিত করা হয়েছে বলেও জানান রণধীর জয়সওয়াল।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফরের মধ্য দিয়ে নতুন উচ্চতায় ঢাকা বেইজিং সম্পর্ক। সামনে এসেছে চীন মিয়ানমার বাংলাদেশ অর্থনৈতিক করিডর বা সিএমবিসি গড়ার প্রস্তাব। পরিকল্পনা অনুযায়ী চীনের ইউনান প্রদেশ থেকে মিয়ানমার হয়ে বাংলাদেশের চট্টগ্রাম ও মংলা বন্দরের সঙ্গে স্থলপথে সংযোগ স্থাপন করা হবে। প্রস্তাবটি নিয়ে সতর্ক প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। প্রতিবেশী অঞ্চলের সব ধরনের উন্নয়ন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার কথা জানিয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, প্রয়োজন হলে যথাযথ ব্যবস্থা নেবে নয়াদিল্লি। We closely follow all such developments in our neighborhood and take appropriate measures as required. তিস্তা মহাপরিকল্পনা প্রসঙ্গে শুক্রবার ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, প্রকল্পটির বিষয়ে দিল্লির দৃষ্টিভঙ্গি ঢাকাকে জানিয়ে দেওয়া হয়েছে। তবে কি সেই দৃষ্টিভঙ্গি তা খোলাসা করেননি তিনি। এছাড়া চীনা যুদ্ধবিমান কেনার আলোচনার দিকেও তীক্ষ্ণ নজর রাখছে মোদী সরকার। India's development assistance for projects in Bangladesh is based on a mutually agreed roadmap, which is regularly reviewed. Our views on the Tista River project have been previously conveyed to the Bangladesh side. We will factor all related developments in our overall approach to the Tista issue. ভারতীয় গণমাধ্যম দ্য প্রিন্ট জানিয়েছে, চীন মিয়ানমার বাংলাদেশ অর্থনৈতিক করিডর বাস্তবায়িত হলে চীনের সামরিক ও কৌশলগত উপস্থিতি ভারত মহাসাগর উপকূল পর্যন্ত বিস্তারের সুযোগ তৈরি হতে পারে বলে শঙ্কা নয়াদিল্লির। মাদিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। অপারেশন ক্লিন নামে ভারতে জোরদার করা হচ্ছে উচ্ছেদ অভিযান। অবৈধ স্থাপনা উচ্ছেদের নামে গুজরাট, রাজস্থান ও উত্তরপ্রদেশ সহ কয়েকটি রাজ্যে ভেঙে ফেলা হচ্ছে বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান, এমনকি মসজিদও। এতে দেশটির মুসলিম সম্প্রদায়ের মধ্যে বাড়ছে উদ্বেগ। সরকারি জমি দখলমুক্ত করার অভিযানের আড়ালে ধর্মীয় স্থাপনাগুলো লক্ষ্যবস্তু করার অভিযোগ করেছেন তারা। তবে সরকারের দাবি, জাতীয় নিরাপত্তার বিষয়টি মাথায় রেখেই এই অভিযান পরিচালনা করা হচ্ছে। ভারতের সরকারি জমি দখলমুক্ত করার অভিযান নতুন কিছু নয়। তবে সাম্প্রতিক বছরগুলোতে এই অভিযান ঘিরে বাড়ছে বিতর্ক। কারণ হিসেবে উঠে এসেছে উচ্ছেদের তালিকায় বারবার মুসলিম অধ্যুষিত এলাকা ও ধর্মীয় স্থাপনার নাম থাকার বিষয়টি। গেল মাস থেকে ভারতের বিভিন্ন রাজ্যে সরকারি জমি দখলমুক্ত করার অভিযান আরও জোরদার করেছে কর্তৃপক্ষ। তাদের দাবি, সরকারি জমিতে অবৈধভাবে গড়ে ওঠা বাড়ি, দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান ও অন্যান্য স্থাপনা সরিয়ে ফেলা হচ্ছে। তবে এই অভিযানে বহু মসজিদও ভেঙে ফেলা হয়েছে বলে ভারতীয় গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। গুজরাট, রাজস্থান ও উত্তরপ্রদেশ সহ কয়েকটি রাজ্যে অপারেশন ক্লিন নামে চলছে এই উচ্ছেদ অভিযান। রাজস্থানের মন্ত্রী যোগারাম প্যাটেল জানান, বেআইনি নির্মাণ সরিয়ে জাতীয় নিরাপত্তা নিশ্চিত করাই এর মূল উদ্দেশ্য। কেন্দ্রীয় সরকারের নির্দেশনা অনুযায়ী অপারেশন ক্লিন পরিচালনা করা হচ্ছে। নির্ধারিত এলাকার মধ্যে যেসব জমি বরাদ্দের বাইরে রয়েছে বা যেসব নির্মাণ অনুমোদিত নয়, সেগুলো সরিয়ে দেওয়া হচ্ছে। দেশের নিরাপত্তার জন্য এটি অত্যন্ত জরুরি। তবে এই উচ্ছেদ অভিযান ঘিরে বাড়ছে বিতর্ক। একের পর এক ধর্মীয় স্থাপনা ভেঙে ফেলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে মুসলিম সম্প্রদায়। সরকারি জমি দখলমুক্ত করার অভিযানের আড়ালে ধর্মীয় স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হচ্ছে বলেও ধারণা তাদের। মানবাধিকার কর্মীরাও এ ধরনের পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুলেছেন। এটি 90 থেকে 100 বছরের পুরনো একটি কাঁচা মসজিদ ছিল। আমাদের পূর্বপুরুষরাই এটি নির্মাণ করেছিলেন। এখানে মাত্র 1-2 নামাজ আদায় করতেন। একদিন কর্তৃপক্ষ এসে নোটিশ দিয়ে জানায়, কয়েকদিনের মধ্যেই মসজিদটি সরিয়ে ফেলা হবে। বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে ভারতের বিভিন্ন এলাকায় সাম্প্রদায়িক সংঘর্ষের পর থেকেই উচ্ছেদ অভিযান আরও জোরদার হয়েছে। এ কারণে অভিযানটির উদ্দেশ্য নিয়েও প্রশ্ন উঠছে। সমালোচকদের অভিযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার ও ক্ষমতাসীন বিজেপি দেশের প্রায় 20 কোটি মুসলিম জনগোষ্ঠীর ওপর চাপ সৃষ্টি ও ভয়ভীতি প্রদর্শনের অংশ হিসেবেই এসব অভিযান চালাচ্ছে। তবে এ অভিযোগ অস্বীকার করে সরকার দাবি করে আসছে, এই অভিযানে কোনো ব্যক্তি বা সম্প্রদায় নয়, বরং সরকারি জমিতে গড়ে ওঠা বেআইনি স্থাপনাকেই লক্ষ্যবস্তু করা হচ্ছে। নাসরিন রুমি, সময় সংবাদ। চারদিকে ছিল গুঞ্জন, জল্পনা আর অপেক্ষা। শেষ পর্যন্ত সব জল্পনার অবসান ঘটিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিশ্বখ্যাত পপ তারকা টেলর সুইফট ও NFL তারকা ট্রাভিস কেলসি। নিউ ইয়র্কে তারকা খচিত আয়োজনে বসে এই বহুল আলোচিত বিয়ের অনুষ্ঠান।
প্রায় ৩ বছরের প্রেমের সম্পর্কের পর অবশেষে এক হলেন পপ সুপারস্টার টেইলর সুইফট ও NFL তারকা ট্রাভিস কেলসি। শুক্রবার নিউ ইয়র্কের ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে অনুষ্ঠিত হয় তাদের বিয়ের অনুষ্ঠান। শুরু থেকেই অনুষ্ঠান ঘিরে ছিল কড়া নিরাপত্তা। ভেন্যুর চারপাশে ব্যারিকেড, গণমাধ্যমের ভিড় এবং গোপনীয়তা বজায় রাখতে নেওয়া বিশেষ ব্যবস্থায় স্পষ্ট হয়ে ওঠে বিশেষ কিছু ঘটতে চলেছে। বিয়ের খবর আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়ার আগেই ভেন্যুর বাইরে জড়ো হন হাজারো ভক্ত, যাদের অনেকেই পরিচিত সুইফটিজ নামে। কেউ হাতে বন্ধুত্বের ব্রেসলেট, কেউ আবার ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেছেন প্রিয় তারকাকে এক ঝলক দেখার আশায়। এমনকি এক ভক্ত টানা 1 লাখ বার টেইলর সুইফট নাম উচ্চারণের লক্ষ্য নিয়ে লাইভ স্ট্রিমও করেন। আরেকজন ফ্যাশন বিশেষজ্ঞ জানান, তার ধারণা ছিল টেইলর হয়তো নিজের পরিচিত ইস্টার এগ ধাঁচের রঙের পোশাকই বেছে নেবেন। তারকা খচিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সঙ্গীতশিল্পী এড শিরান, অভিনেত্রী জেনিফার লোপেজ, অভিনেতা হিউ গ্রান্ট, ইথান হক, টেড ল্যাসো তারকা জেসন সুদেইকিস, সাবেক ফুটবলার অ্যাবি ওয়ামবাক সহ ক্রীড়া ও বিনোদন জগতের বহু পরিচিত মুখ। ট্রাভিস কেলসির সতীর্থদেরও অনুষ্ঠানে যোগ দিতে দেখা যায়। দম্পতির মুখপাত্র জানিয়েছেন, বিয়ের অনুষ্ঠানে প্রচলিত অর্থে কোনো ব্রাইডসমেইড বা গ্রুমসম্যান ছিল না। টেইলরের ম্যান অব অনার ছিলেন তার ভাই অস্টিন সুইফট এবং ট্রাভিসের বেস্ট ম্যান ছিলেন তার ভাই জেসন কেলসি। দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠানের দায়িত্ব পালন করেন তাদের বন্ধু হলিউড অভিনেতা অ্যাডাম স্যান্ডলার। বহুদিনের জল্পনার অবসান ঘটিয়ে এই বিয়ে এখন বিশ্বজুড়ে ভক্তদের আলোচনার কেন্দ্রে। রাইসা জান্নাত, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানাবো আরও একবার। আয়াতুল্লাহ খামেনিকে শেষ বিদায় জানাতে জনসমুদ্র তেহরানে। অর্ধশতাধিক দেশের প্রতিনিধি। বুধবার কফিন নেওয়া হবে কারবালায়, বৃহস্পতিবার মাশহাদে দাফন। এবং যুক্তরাষ্ট্রের 250তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি। রাজধানী ওয়াশিংটন ডিসিতে নিরাপত্তা জোরদার। তীব্র দাবদাহের কারণে মূল প্যারেড বাতিল। এই ছিল আন্তর্জাতিক সময়। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর বিকেল 5টার সময় সংবাদ নিয়ে আসছে কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়।